61তম জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে আমরা স্বামীজির পছন্দের গান, নৃত্য, আবৃত্তি, স্বামীজিকে নিয়ে কিছু বক্তব্যের মাধ্যমে আজ আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করবেন আমাদের দেবনারায়ণ শিক্ষা সংস্থান কলেজের সেক্রেটারি নারায়ণ দেবনাথ স্যার এবং তার সাথে দেবনারায়ণ শিক্ষা সংস্থান বিএড বিভাগের টিচার ইনচার্জ শ্রীমতী ব্রতদীপ জোরদার ম্যাডাম এবং ডিএলএড বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী অনুপমা চক্রবর্তী ম্যাডাম এবং তার সাথে সাথে আমরা আহ্বান জানাবো আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অন্যান্য কর্মী মণ্ডলীকে। আপনারা সকলে এগিয়ে আসুন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটির শুভ সূচনা করব। এটা গ্রিন সিগন্যাল, এটা ছবিতে আছে। আমরা এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীবৃন্দকে আহ্বান জানাচ্ছি। স্বর্গে মর্তে বা পাতালে এমন কোনো শক্তি নাই যে তাহাকে চাপিয়ে মারিতে পারে। এইগুলি সম্বল থাকিলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়াইলেও একলা এক ব্যক্তি সেই প্রতিপক্ষের সম্মুখীন হইতে পারে। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তারিখে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তারা তাদের নাম দেয় নরেন্দ্রনাথ। নরেন্দ্র শিশুকালে খুবই দুষ্ট ছিল। কখনো কখনো ভুবনেশ্বরী দেবী এই দুষ্ট ছেলেকে সামলাতে রাখতে খুবই কষ্ট বোধ করতে। তবে তিনি লক্ষ্য করেছিলেন যে যখন নরেন ভীষণ দুষ্টুমি করত তখন শিব শিব বলে তার মাথায় জল ঢেলে দিলে সে নিমেষের মধ্যেই শান্ত হয়ে যেত। বালক নরেন তার মায়ের কাছে নানা বিষয়ে শিক্ষা লাভ করতেন। ভুবনেশ্বরী দেবী পুত্রকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতেন। তিনি মানুষের গল্প শুনতে ভালোবাসতেন, তিনি ঠাকুরের গল্প শুনতে ভালোবাসত। সেই রাম সীতার গল্প শুনতে ভালোবাসত এবং রাম সীতার মূর্তি কিনে সেই মূর্তিতে পুজো করতেন। আর রামায়ণ পাঠ শুনতে তিনি খুব ভালোবাসতেন। প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্প প্রদানের পর এবার আমরা মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করতে চলেছি। স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র, শ্রুতিগান, ব্রহ্মসঙ্গীতের মাধ্যমে আমরা অনুষ্ঠানকে উদ্বোধন করতে চলেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেবনারায়ণ কলেজের বিএড বিভাগের ফার্স্ট সেমেস্টারের সকল ছাত্রছাত্রীরা। তাদের নামগুলি হল পৌলমী দে চৌধুরী, পায়েল লস্কর, তনুশ্রী পাল, শুভেচ্ছা মণ্ডল, রাজশ্রী মণ্ডল, শিল্পা বিশ্বাস, শ্রেয়া বিশ্বাস, সঙ্গীতা ভট্টাচার্য, অন্বেষা মিস্ত্রি। কাকলি দেবনাথ, দুর্গা মণ্ডল, দীপিকা অধিকারী, সুমনা সাউ, সুমনা মান্না, সুস্মিতা দত্ত, মাম্পি সর্দার, পূর্ণশ্রী মুখার্জি, প্রীতিলতা মণ্ডল, সাথী চ্যাটার্জি, শারিমা লস্কর, ইসমাদার মোল্লা, সঙ্গীতা নস্কর, পাল চৌধুরী, নিশা মণ্ডল, শিল্পা গায়েন, দোলন হালদার। তাছাড়া রয়েছে অনিরুদ্ধ পান্ডা, মৃত্যুঞ্জয় বেরা, নীতিশ কুমার পুরকায়, অরিন্দম সরকার, অরিন্দম দাস, আকাশ চৌধুরী, রোহিত মুখার্জি, চন্দন মণ্ডল, রিফা ফরামি, তিথি দাস, কাকুলি দেবনাথ, বীণা মণ্ডল, দুর্গা মণ্ডল, দীপিকা অধিকারী ও ঝুম্পা সাধু।
এবং মনুষ্যের বন্ধন মুখ, কাম কাঞ্চনের হীনবন্ধন যিনি ত্যাগ করিয়াছেন, সেই দেহতনু মূর্তিমান মহেশ্বর আমার ইষ্ট বিবেকানন্দকে বন্দনা করি। অহ কোটি ভাস্করের কিরণে মণ্ডিত সিংহ সদৃশ, কোটিতে কৌপিন মাত্রধারী, যিনি অভিনবে দিকসমূহ নিনাদিত করিয়া প্রচণ্ড তাণ্ডব নৃত্য করেন, যাহার কৃপা কটাক্ষে ভোগ ও মুখ্য উভয়ই সম্ভব, যিনি পাপরাশি দানবে সমর্থ, শশীকলাধারী শির স্বরূপ, সেই ইন্দুর আরাধ্য গুরুরূপী বিবেকানন্দকে প্রণাম। হে
কারণে গতকাল মাত্র 55 বছর বয়সে সঙ্গীত সম্রাট উস্তাদ রাসিদ খান আমাদের ছেড়ে চলে গেছে। আমি সঙ্গীতের শিক্ষার্থী বলে মনে করি, এখনো আমার নিজেকে আমি শিক্ষিকা হওয়ার যোগ্যতা এখনো আমার পাইনি, আমি শিক্ষার্থী হিসেবে বলছি। এটা আমার সঙ্গীত জগতের আমার মনে হয় একটা অপূরণীয় ক্ষতি। মানে রাসিদ খান মতো কণ্ঠ আমরা আর ফিরে পাবো না। এবং হয়তো 75-80-তে চলে গেলে এতটা কষ্ট হতো না, 55 বছরে যে মানে চলে গেছেন বলে যে কষ্টটা হচ্ছে। যাই হোক, আমরা দেবনারায়ণ শিক্ষা সংস্থানের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কর্মীবৃন্দ এবং সকল ছাত্রছাত্রীরা আমরা ওনার জন্য, ওনার আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিটের নীরবতা পালন করব। আপনারা যাদের দেখলেন সকলেই 23-25 ব্যাচে বিএড ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী। কাজটা খুব হয়তো সহজ ছিল না, একসাথে 36 জনকে এখানে দান করানো, কিন্তু কি সুন্দরভাবে গলায় গলা মিলিয়ে ওরা সঙ্গীত পরিবেশন করার চেষ্টাই করলো। ভুল ত্রুটি সব জায়গাতেই থাকে, এখানেও আছে জানি, কিন্তু আমরা যদি সে দৃষ্টি দিয়ে না দেখে এইভাবে ভাবি যে এই 36 জনের মধ্যে 8 থেকে 10 জন ব্যতীত বাকিরা কিন্তু সঙ্গীতের প্রথাগত শিক্ষা সেইভাবে পায়নি, তারপরেও তারা এগিয়ে এসেছে এবং প্রণাম মন্ত্র করেছে। মিউজিক মেথডের ছেলেমেয়েরা প্রণাম মন্ত্র, স্তুতি গান, এবং তারপরে তারা যেটা সবাই মিলে 36 জন যেটা গাইল সেটা হচ্ছে ব্রহ্মসঙ্গীত। আমি এটাই বলবো যে আপনারা সকলে এদের জন্য একটু করতালি দিয়ে এদের উৎসাহ দেবেন, যেন আগামী প্রতিটি অনুষ্ঠানে একটি করে গান অন্তত এই মঞ্চে দাঁড়িয়ে সকলে একসাথে গলা মিলিয়ে গাইতে পারে। সেখানে আমার যেন এটাই আনন্দ হবে দেখে যে অডিয়েন্সের জায়গাটা, ছাত্রছাত্রীর জায়গা যেখানে অডিয়েন্সটা, সেখানে ফাঁকা, সবাই স্টেজে এসে অন্তত একটি গানও তারা গলায় গলা মিলিয়ে দিয়েছে। সেইটুকুই ওদের আশীর্বাদ করুন, আর আপনারা করতালি দিয়ে ওদের উৎসাহ দিয়েছেন, নিশ্চয়ই ওরা উৎসাহিত হয়েছে এবং আগামী দিনেও আমি ওদের নিশ্চয়ই পাবো। ধন্যবাদ। বয়স যখন 6 বছর তখন তার পড়াশোনা আরম্ভ হয়। ছোটবেলায় তার নাম ছিল বিয়ে। তার বাবা তার জন্য একজন ভালো গৃহ শিক্ষক নিযুক্ত করেছিলেন। সেজন্য নরেন প্রথমে স্কুলে ভর্তি হয়নি। তার মনে রাখা শক্তি ছিল অসাধারণ। তার মাস্টারমশাই কোনো বিষয় একবার তাকে পড়ে শোনালে সেটা তার শেখা হয়ে যেত। যখন নরেনের বয়স 7 বছর তখন তাকে মেট্রোপলিটন ইনস্টিটিউট বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। অল্প কিছু দিনের মধ্যেই সে বিদ্যালয় বালকদের মধ্যে একজন নেতা হয়ে উঠল। খেলাধুলা তার খুব প্রিয় ছিল। মাঝে মাঝে সে নিজেই নতুন নতুন খেলা উদ্ভাবন করত। নরেনের একটি প্রিয় খেলা ছিল রাজা ও রাজসভা খেলা। নরেন অবশ্য সবসময় রাজাই সাজত। এখন আপনাদের সামনে আমাদের এই ফার্স্ট সেমের ছাত্রীরা একটি নৃত্য পরিবেশনা করবেন, নাহি সূর্য নাহি জ্যোতি। উপস্থাপনায় থাকবেন মৌসুমী দেব, মৃত্তিকা পাত্র, সুজাতা নাথ এবং নির্দেশনায় ডক্টর মৌটুসী রায়।
ও অধ্যাপিকাগণ এবং স্নেহের ছাত্র, আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। ওনার যুব সমাজের প্রতি যে বিশেষ বক্তৃতা, সেটা তো আমি সম্পূর্ণটা বলতে পারবো না, কিছুটা আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। স্বামী বিবেকানন্দ আধুনিক ভারতবর্ষের স্রষ্টা বলা যেতে পারে। দীর্ঘ পরাধীনতার নাক পাশে বাধা স্থবির ও জাতির জীবনে তিনি নতুন প্রাণের স্পন্দন এনে দিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন লুপ্তপ্রায় জাতির আত্মমর্যাদা বোধ। তার বাণী আসমুদ্র হিমাচল ভারতবর্ষের যুবকদের মধ্যে দেশপ্রেম ও জোয়ার এনেছিল। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অনেক যুবকে আত্মত্যাগে এনে দিয়েছিল আমাদের ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা। কিন্তু তিনি সতর্ক করে দিয়েছিলেন বিশেষ করে ভারতবর্ষের যুব সমাজকে, বলেছিলেন যে যুব সমাজকে সবসময় আগে মানুষ হতে হবে, তারপরে তিনি সমাজের সমস্ত শ্রেণী, যেমন বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে তিনি মানুষের বা মানুষ হওয়ার জন্য পাঠ দিতে বলেছিলেন যুব সমাজকে। এবং তিনি বলেছিলেন যে স্বাধীনতা পরবর্তীকালে স্বামীজি যে এই আহ্বান জানিয়েছিলেন, সেটা যেন দেশের যে নেতা তাদেরকে ভালোভাবে এই পাঠটা করতে বলেছিলেন। কিন্তু আমরা আজকে দেখছি যে এই পাঠ সর্বত্রে বিলীন হয়ে গেছে, যার জন্য আজকে আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো পর্যায়ে নেই। এবং তিনি লাস্ট বলে গেছিলেন, দেশবাসী বিশেষ করে সমাজের যুব সমাজদের উদ্দেশ্যে আহ্বান করেছিলেন যে নিজে মানুষ হয় এবং অপরকে মনুষ্যত্বের লাভের সহায়তা করে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। বিদেশ উছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলেছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধারা মন্দির মাঝে কর্মের স্রোত বন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলে উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি পরিশ আশিস সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিলে গৌর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূদরে সাগরে গগনে কাননে চাপিলে কত না নিশি, তুষার বিমানী গিরিকন্দর ঢবিলে কত না দিশি। অঙ্কুর গুণ শঙ্কর জ্ঞান থাকের বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী, পাশ্চাত্য যেথা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। স্নিগ্ধ ভাবে শক্তি মাধুরী মুগ্ধ নতুন ছন্দে, মোদের
ভক্তেরা শ্রীরামকৃষ্ণের সেবায় এগিয়ে এলেন। দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ 1885 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর এসেছিলেন শ্যামপুরে। সেখান থেকে 1800 সকলের প্রিয় টিআইসি ম্যাম এবং আমার সকল শ্রদ্ধেয় স্যার ও ম্যামকে আমি আমার প্রণাম জানিয়ে ডিএম ম্যামের নির্দেশনা স্বামী চন্ডিকানন্দের লেখা কন্যাকুমারী মন্দির তলে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। কন্যাকুমারী মন্দির তলে হে জ্যোতি এ তুচ্ছিবাসনে ঝড় ঝড় ঝড়ে করুণ ধারা যুগল কমল নয়ন নীরবে সাধনে ভারত ভ্রমিয়া খাঁদিল কি হিয়া রইল হেরিয়া বিরামবিহীন ভাবনিশি দিন তাপিতে তারিবে কেমন বিবেকোজ্জ্বল বিবেকানন্দ কত সংশয় মোহ বন্ধ চিত্তে তোমার তবু কি দ্বন্দ্ব ভাবিতেছ বসি নিরজন দেবতা তুমি কি জীব দুঃখে গোলে ব্রহ্মানন্দ খেলাই গেছিলে জীব দুঃখা নলে আপনা দহিলে সেবা শিখাইতে ভুবনে কে তুমি জ্যোতি মোহন মূরতি প্রতিপতি ভাতি নয়ন রঞ্জন বদন মণ্ডল প্রেমে ধর ধর অমল কমল প্রিয় দর্শন অন্তরে বিরাজে করুণা ঘন বাহিরে নিহারি জ্ঞান আমল উচ্চল তপন আবরে যেমন স্নিগ্ধ বিমল ইন্দুকি বীর্যবান কর্মী কঠোর হেলায় ছিন্নহীন মায়াডোর সমাহিত চিত কামমোহাতি করুণা নিধান হীন স্মরণ নিষ্কাম সেবা পরম শান্তি সর্বভূতে ভগবান জ্ঞান সত্য মহান তত্ত্ব উন্মেষণ দীনতা শ্বাস রাতুল চরণ। জয়
পার্টিসিপেশন পেয়েছেন বলেই আজকে 36 আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জানি না আমি কতটুকু গাইতে পারবো। এবার ম্যাডাম আমি না গাই
চাইলে করবেনই না, মানে এরকম একটা কথা বলে দিয়েছিল আমাকে, তো সেই জন্য বাধ্য হয়ে এখানে বসেছি। ভুল ত্রুটি হলে তোমরা একটু মার্জনা করে দিও, আপনারা একটু ক্ষমা করে দেবেন। স্বামী অযোধ্যানাথ পাকরাশির লেখা সেই বিখ্যাত গান। সংসার বিদেশে বিদেশে চলো নিজ দিকে তলে, মন চলো নিজ দিকে তলে। সংসার বিদেশে বিদেশে বেশে ভ্রমণ কেন অকারণে, মন চলো নিজ দিকে তলে, মন চলো নিজ দিকে তলে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পরপ্রেমিক কেন হইয়াছে তন, পরপ্রেমিক কেন হইয়াছে তন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ দিকে তলে, মন চলো নিজ দিকে তলে। সত্য পথে মন করো আর ভুল, প্রেমের আলো জানি চলো
বিরোধীরা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তারা যে কি এই গতদিন এবং আজকের এই অর্ধ দিবসে যে কি অক্লান্ত পরিশ্রম করে এই ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করিয়েছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। এবং এটাও বলে রাখি, পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যত সামান্য কাজ করেছি, তার ড্রয়িং, তার কালার, সম্পূর্ণটা স্টুডেন্টদের করা। একটা জন দায়িত্ব নিয়ে নিজের জায়গায় নিজের কাজটা সম্পূর্ণ করেছে। এবং স্টুডেন্টদেরকে আমি বলছি, এটা একান্ত আমার কথা তোমাদের জন্য, তোমরা যদি এই পরিশ্রমটা না দিতে, এই উৎসাহটা না দেখাতে, এই 1.5 দিনের মধ্যে এই কাজ করা সম্ভব ছিল না, অসম্ভব ছিল। যারা ছবি আঁকে তারা বুঝতে পারছে যে এই কাজটা কি হিউজ একটা কাজ। ওরা নিরলসভাবে কাজটা কন্টিনিউয়াস করে গেছে, মানে একটুও বিরত নেয়নি। টিফিন ব্রেকও 1 ঘন্টার জায়গায় 10 মিনিটে খেয়ে কাজে বসে গেছে। আচ্ছা, এখানে আইএন ম্যাডাম রয়েছেন, মৌমিতা ম্যাডাম রয়েছেন। মৌমিতা ম্যাডাম আজকে আসেনি, উনিও কাজ করেছেন। আর আইএন ম্যাডাম আরেকজনের নামটা নেই। হ্যাঁ, আচ্ছা, আইএন ম্যাডাম পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন, এখন ওখানে বসুক, আমি পরে ডেকে নিচ্ছি। আরেকজনকে বলি, হঠাৎ করে যখন আমি এর ব্যাকগ্রাউন্ডটা কি করব ভেবে পাচ্ছি না, বিবেকানন্দের ছবি দেখছি ঘুরিয়ে রোল করছি, হঠাৎ করে মনে হলো সামনে যেন বিবেকানন্দ বসে রয়েছে। তারপরে আমি স্যারকে কোনো পাশাপাশি করলাম যে স্যার, আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আপনিই পারেন। এবং আমার সকল টিচাররা আমাকে যেভাবে সাপোর্ট করে, যেভাবে উৎসাহ দিয়ে দেন যে মৌসুমী তুমি পারবে, তুমি করে যাও, সেই জায়গাটা অনবদ্য। তো আমি স্যারকে ডেকে নেব, স্যার চলে আসেন। মানে উনি আমাদের কাজটাকে আরো বিভক্ত করে তুলেছিলেন। আচ্ছা স্টুডেন্টরা, তোমরা কি কিছু বলতে চাও? আমি চাইবো তোমরাও কিছু বলো, তোমাদের কি অভিজ্ঞতা সেটা আমিও শুনতে চাই। হ্যালো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রথম কাজের জায়গা, তো মানে এইরকম একটা চিন্তা ভাবনা যার মাথায় এসেছে তাকে আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই। তিনি হলেন মৌসুমী ম্যাডাম এবং আমাকে সৌরভ থেকে বিবেকানন্দ, মানে এই ট্রান্সফরমেশনে হেল্প করেছে যারা, তারা হচ্ছে এআর ম্যাডাম, এডি ম্যাডাম, এসসি ম্যাডাম, এবং এখানে পিডি স্যার আছেন, অমিতেশ স্যার আছেন, বিএস স্যার আছেন এবং সন্তু স্যার আছেন। এরা সবাই কিন্তু আমাকে প্রচন্ড হেল্প করেছেন এবং সাহস জুগিয়েছেন যাতে আমি আজকের এই চেয়ারটা এসে বসতে পারি। তো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। প্রফেসর বসে আছেন, সবাইকে উদ্দেশ্যে আমি বলছি আপনারা সবাই স্টেজে চলে আসুন এবং আমাদের একসাথে একটা ছবি। ম্যাডাম আসুন, আসুন ম্যাডাম। সন্তু স্যার আসুন, পিকে স্যার আসুন, সুজন স্যার আসুন। ম্যাডাম আসুন। ম্যামের সঙ্গে কাজ করে সত্যি খুব ভালো লাগলো। ম্যাম যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, তাহলে কাজটা সম্ভবই ছিল না। যেদিনে এত বড় আশা কমপ্লিট করা সত্যি পসিবল না। ম্যাম ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি, এর জন্য আমাদের ম্যাম
খাওয়া